মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা বেড়ে চলেছে তা এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এই পরিস্থিতি গোটা বিশ্ব রাজনীতিকে নাড়া দিয়েছে। একদিকে পশ্চিমা দেশগুলো, অন্যদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, এভাবে যেন বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই অবস্থায় সবার চোখ গিয়ে পড়েছে ভারতের দিকে। ভারত কি করবে, কোন পক্ষ নেবে, নাকি আগের মতোই নিরপেক্ষ থাকবে, এই প্রশ্নের উত্তর জানার জন্য আন্তর্জাতিক মহল অপেক্ষা করছিল। ঠিক এমন সময় ভারত এমন একটি পদক্ষেপ নেয় যা কূটনৈতিক মহলে বড় আলোড়ন তোলে। ভারত সরাসরি সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর পাশে দাঁড়ানোর কথা জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দীর্ঘ কথা বলেন। এই ফোনালাপ শুধু সৌজন্য বিনিময় ছিল না, বরং একটি স্পষ্ট বার্তা ছিল। বার্তাটি হল, বন্ধুর ওপর আঘাত এলে ভারত চুপ করে থাকবে না। ভারতের এই অবস্থানের পেছনে শুধু আবেগ বা বন্ধুত্ব কাজ করেনি, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং লক্ষ লক্ষ ভারতীয়র ভবিষ্যৎ। ইউএই ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। সেখানে প্রায় ৩৫ লক্ষ ভারতীয় কাজ করেন ও বসবাস করেন। তাদের উপার্জনের টাকা ভারতে আসে, যা আমাদের অর্থনীতির জন্য বড় সহায়তা। যদি ইউএই অস্থির হয়ে পড়ে, তাহলে সেই প্রভাব সরাসরি ভারতের উপর পড়বে। শুধু তাই নয়, ইউএই ভারতের একটি বড় তেল সরবরাহকারী দেশ। আমরা যে পেট্রোল ও ডিজেল ব্যবহার করি, তার বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। যদি সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে তেলের দাম বেড়ে যেতে পারে। তখন সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। তাই ভারত খুব ভালো করেই বুঝেছে, এই সময় চুপ করে থাকা মানে নিজের ক্ষতি ডেকে আনা। অনেকেই বলছেন, ভারত তো দীর্ঘদিন ধরে গুট নিরপেক্ষ নীতি অনুসরণ করে এসেছে, তাহলে এখন এত স্পষ্টভাবে ইউএইর পাশে দাঁড়ালো কেন? আসলে সময় বদলেছে। এখন বিশ্ব রাজনীতিতে শুধু নিরপেক্ষ থাকা যথেষ্ট নয়। নিজের স্বার্থ রক্ষা করতে হলে কখনো কখনো স্পষ্ট অবস্থান নিতে হয়। ভারত সেটাই করেছে। তবে ভারত কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেয়নি। ভারত বলেছে তারা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। যদি কোনো দেশের উপর আক্রমণ হয় এবং সেই আক্রমণ আন্তর্জাতিক শান্তিকে হুমকির মুখে ফেলে, তাহলে ভারত তা মেনে নেবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা। একদিকে ইরান ভারতের পুরনো বন্ধু, বিশেষ করে চাবাহার বন্দরের প্রকল্পে দুই দেশের দীর্ঘ সম্পর্ক রয়েছে। অন্যদিকে ইউএই ও ইসরায়েলের সঙ্গে ভারতের নতুন কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে। এই সূক্ষ্ম পরিস্থিতিতে ভারত এমনভাবে কথা বলেছে যাতে ইরানকে সরাসরি আক্রমণ না করেও ইউএইর পাশে দাঁড়ানো যায়। এটিই আজকের ভারতের কূটনৈতিক দক্ষতা। ভারত ও ইউএইর মধ্যে বাণিজ্যের পরিমাণ এখন $100 বিলিয়ন ছাড়িয়েছে। ইউএই এখন ভারতে বড় বিনিয়োগকারী দেশগুলির একটি। এত বড় অর্থনৈতিক সম্পর্ক থাকলে কোনো দেশ কি সংকটের সময় চুপ করে থাকতে পারে? অবশ্যই না। তাই ভারতের সমর্থন শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ইসরায়েলের কথাও আসে। ইসরায়েল ও ইউএইর মধ্যে আব্রাহাম অ্যাকর্ডের পর সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়েছে। ভারতও এই নতুন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত, ইউএই, ইসরায়েল এবং আমেরিকাকে নিয়ে যে I2U2 গোষ্ঠী গড়ে উঠেছে, তা এখন আরও সক্রিয় হয়ে উঠছে। ফলে ভারতের অবস্থান শুধু একটি দেশের সমর্থন নয়, বরং একটি বড় আঞ্চলিক সমীকরণের অংশ। প্রধানমন্ত্রী মোদী যখন ইউএইর প্রেসিডেন্টকে ফোন করেন, তখন তা ছিল একটি বড় রাজনৈতিক বার্তা। এই বার্তা শুধু ইউএইর জন্য নয়, বরং বিশ্বের অন্য দেশগুলির জন্য। ভারত বোঝাতে চেয়েছে তারা এখন আর শুধু দর্শক নয়, বিশ্ব রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা রয়েছে। আরব সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে, এবং সেই স্বার্থ রক্ষায় ভারত পিছপা হবে না। অনেকে প্রশ্ন তুলছেন, এই অবস্থানে ইরান কি ভাবছে? ইরান এখনও পর্যন্ত খুব তীব্র প্রতিক্রিয়া জানায়নি। হয়তো তারা বুঝতে পারছে ভারতেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে। আবার এটাও হতে পারে সামনে বড় কোনো কূটনৈতিক আলোচনা হবে। ভারত খুব সাবধানে এগোচ্ছে। একদিকে চাবাহার প্রকল্প, অন্যদিকে ইউএইর সঙ্গে গভীর সম্পর্ক। এই দুই দিক সামলে চলাই এখন ভারতের বড় চ্যালেঞ্জ। এই পুরো ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা। যদি ইউএইতে যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে সেখানকার ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করা ভারতের দায়িত্ব। অতীতে আমরা দেখেছি যুদ্ধ পরিস্থিতিতে ভারত দ্রুত উদ্ধার অভিযান চালিয়েছে। তাই এবারও ভারত আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলেছে। তেলের দাম নিয়ে যে আতঙ্ক ছিল, তা কিছুটা কমেছে। বাজার বুঝেছে ভারত এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে চায়। এটি ভারতের সফট পাওয়ার ও কৌশলগত শক্তির একটি উদাহরণ। কোনো অস্ত্র ব্যবহার না করেও একটি দেশ কিভাবে প্রভাব ফেলতে পারে, তার প্রমাণ এটি। সব মিলিয়ে বলা যায়, ভারত এখন একটি সূক্ষ্ম দড়ির উপর দিয়ে হাঁটছে।
একদিকে পুরনো সম্পর্ক, অন্যদিকে নতুন কৌশলগত বন্ধুত্ব। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে তারা শান্তির পক্ষে। তারা চায় না যুদ্ধ হোক, তবে যদি বন্ধুর ওপর আঘাত আসে এবং সেই আঘাত ভারতের স্বার্থে প্রভাব ফেলে, তাহলে ভারত চুপ করে থাকবে না। আজকের ভারত আগের ভারতের মতো নয়। এখন দিল্লির সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে গুরুত্ব পায়। ইউএইর পাশে দাঁড়িয়ে ভারত দেখিয়েছে তারা শুধু কথায় নয়, কাজে বন্ধুত্বের মূল্য দেয়। একই সঙ্গে তারা নিজের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও রক্ষা করে। সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার: ভারত নিজেকে একটি দায়িত্বশীল ও সক্রিয় বৈশ্বিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে, এবং এই সংকট সেই পথে একটি বড় পরীক্ষা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের মতো উত্তেজনা চলছে। ইরান ইসরায়েল পরিস্থিতি হোক বা গোটা অঞ্চলের অস্থিরতা, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি খুব স্পর্শকাতর অবস্থায় আছে। এই সময়েই ভারত বড় ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ঠিক এমন এক পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারত সফরে এসে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই সাক্ষাৎকে অনেকেই ভারত ও কানাডার সম্পর্কের এক নতুন শুরুর ইঙ্গিত হিসেবে দেখছেন। দুই দেশের মধ্যে এই বৈঠক শুধু আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় ছিল না, এখানে একাধিক বড় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জ্বালানি এবং পারমাণবিক সহযোগিতা। ভারত এখন দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। কয়লা বা তেলের উপর পুরোপুরি নির্ভর করে ভবিষ্যৎ চলবে না, তাই ভারত পারমাণবিক শক্তির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই জায়গাটাতে কানাডা একটি বড় ভূমিকা নিতে পারে, কারণ কানাডা বিশ্বের অন্যতম বড় ইউরেনিয়াম উৎপাদক দেশ। ভারত চাইছে কানাডা থেকে ইউরেনিয়াম কেনার প্রস্তাবিত চুক্তিটিকে দ্রুত চূড়ান্ত করতে। যদি এই চুক্তি এগিয়ে যায়, তাহলে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানির নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। এই আলোচনা এমন সময় হচ্ছে যখন বিশ্বজুড়ে জ্বালানির দাম ওঠানামা করছে। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে তেলের বাজারও অস্থির হয়ে পড়ে। তাই ভারত এখন এমন একটি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যেটা স্থায়ী এবং ভরসাযোগ্য। কানাডার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে সেই লক্ষ্য পূরণ করা সহজ হবে। এই দিক থেকে দেখলে এই সফর কেবল একটি কূটনৈতিক অনুষ্ঠান নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপ। এছাড়াও দুই দেশ সেপা বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্য রাখা হয়েছে 2030 সালের মধ্যে ভারত ও কানাডার মধ্যে বাণিজ্যের পরিমাণ $50 বিলিয়ন পৌঁছে দেওয়া। বৈঠকের সময় কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিদ্ধু এবং ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গুরুত্বপূর্ণ নথি বিনিময় করেছেন। এর মধ্যে ছিল সেপার টার্মস অফ রেফারেন্স এবং যৌথ পালস প্রোটিন সেন্টার অফ এক্সেলেন্স সংক্রান্ত কাগজপত্র। সহজ করে বললে, দুই দেশ এখন শুধু কথা বলছে না, বাস্তবে চুক্তির পথে দ্রুত এগোচ্ছে। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার কথা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লিন টেকনোলজি এবং গবেষণার মতো আধুনিক ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ভবিষ্যতের অর্থনীতি অনেকটাই প্রযুক্তি নির্ভর হবে, তাই এখন থেকেই এই ধরনের যৌথ উদ্যোগ নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এতে দুই দেশের তরুণ প্রজন্ম, গবেষক এবং স্টার্টআপ সংস্থাগুলো উপকৃত হবে। এই উন্নতির পেছনে আরেকটি বড় প্রেক্ষাপট আছে। 2023 সালে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের ঘিরে ভারত ও কানাডার সম্পর্ক খুব খারাপ অবস্থায় চলে যায়। সেই সময় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিছু মন্তব্য করেন, যা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়ন এতটাই বাড়ে যে উভয় দেশই নিজেদের কূটনৈতিকদের ফিরিয়ে নেয়। সম্পর্ক প্রায় স্থবির হয়ে পড়ে। কিন্তু এখন নতুন নেতৃত্ব এবং নতুন পরিস্থিতির মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত ও কানাডা দুটি গণতান্ত্রিক দেশ। দুই দেশই বৈচিত্র্য এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। তাই মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়াই সঠিক পথ। সব মিলিয়ে বলা যায়, এই সফর শুধু একটি আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বড় বার্তা। একদিকে পারমাণবিক জ্বালানি সহযোগিতা, অন্যদিকে বড় অর্থনৈতিক চুক্তি, তার সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব। সবকিছু মিলিয়ে ভারত ও কানাডা নতুনভাবে এগোতে চাইছে। এখন সবার নজর থাকবে সেপা কবে চূড়ান্ত হয় এবং ইউরেনিয়াম সরবরাহ চুক্তি কবে সই হয়। যদি সব পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে এটি ভারত কানাডা সম্পর্কের ক্ষেত্রে সত্যিই এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আন্তর্জাতিক অস্থিরতার সময় শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অংশীদার খুঁজে নেওয়া যে কতটা জরুরি, এই ঘটনাই তার বড় উদাহরণ।